সাথী সভাপতি, মঞ্চে উপবিষ্ট কমরেড কার্তিক দা, আর এই সন্ধ্যাবেলা এখানে উপস্থিত আপনারা যারা আমার কথা শুনছেন, আপনাদের সকলকে শুভ সন্ধ্যা, সংগ্রামী অভিনন্দন। আগামী 26 তারিখ ধর্মঘট। ভারতবর্ষের প্রায় সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, সমস্ত ফেডারেশন, বিভিন্ন ইউনিয়ন, তারা একযোগে গোটা দেশ জুড়েই ধর্মঘট ডেকেছে। আর এই একই সময়ে ভারতবর্ষের, যেটা কার্তিক দা এতক্ষণ বলছিলেন, প্রায় 500 কৃষক সংগঠন তারা একযোগে দিল্লি চলো ডাক দিয়েছে। একসময় নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন দিল্লি চলো, আজকে ভারতের কৃষক ডাক দিয়েছে দিল্লি চলো। কারণ দিল্লির সরকার, দিল্লির সংসদে কিভাবে কৃষকের বিরুদ্ধে কতগুলো আইন বানিয়েছে সেটা আমরা গোটা দেশে সবাই দেখেছি। তো সেই আইনগুলো প্রত্যাহারের দাবিতে কৃষকেরাও দিল্লি চলো ডাক দিয়েছে। আর এই দুটো ডাক, কৃষকের আন্দোলন এবং শ্রমিকের আন্দোলন, তার পাশাপাশি সৌরভ আমাদের শোনাচ্ছিলেন ছাত্রদের আন্দোলন, নতুন শিক্ষানীতি বাতিল করার দাবিতে। আর এই দাবিগুলোর সমর্থনে আজকে আমরা সন্ধ্যাবেলা এখানে জমা হয়েছি। এমন একটা সময়, আমি খুব বেশি পুরনো কথা বলবো না, এই 2020 বছরটা প্রায় শেষ হতে যাচ্ছে। একটা অদ্ভুত দুঃস্বপ্নের মধ্য দিয়ে বছরটা যাচ্ছে। করোনা কাল, এমন একটা মহামারী এসছে, সেই মহামারীতে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, মানুষ মারা যাচ্ছে গোটা পৃথিবী জুড়ে। আর সেই করোনার মোকাবিলা করার নাম করে কখনো লকডাউন, কখনো আনলক, নতুন নতুন কথা শুনতে পাচ্ছি। আলু, পেঁয়াজ এগুলো আজকাল আমাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আর আলু আর পেঁয়াজের বদলে চলে এসছে মাস্ক আর স্যানিটাইজার। আর মাঝে মধ্যে ভ্যাকসিনের গল্প শোনা যাচ্ছে, কোনো একটা ভ্যাকসিন নাকি কোনো সময় আসবে। এই যে একটা অবস্থার মধ্যে আমরা আছি, এই অবস্থায় সরকার কিন্তু কতগুলো কাজ করে যাচ্ছে খুব চালাকির সাথে। আপনারা জানেন, যখন করোনা শুরু হলো, নরেন্দ্র মোদী 18ই মার্চ তিনি প্রথম করোনা কথাটা বললেন, তার আগে বলেননি। করোনা 2020 শুরু থেকে চলছে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংগঠন তারা বছরের শুরুতেই সবাইকে বলে দিয়েছিল যে একটা মহামারী গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে, এবং এমন একটা মহামারী যেটা এই মুহূর্তে আমাদের কাছে ঠিক চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। এমন একটা মহামারী যেটা গোটা পৃথিবীর কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আমাদের সরকার আমাদের কিছু বললেন না। গোটা ফেব্রুয়ারি মাসটা চলে গেল। ফেব্রুয়ারি মাসে আমরা দেখলাম সেই ট্রাম্প, আমেরিকার রাষ্ট্রপতি, যিনি নির্বাচন হেরে গিয়ে বলছেন তিনি নাকি রাষ্ট্রপতি থেকে যাবেন, হোয়াইট হাউস থেকে বেরোবেন না। তার গুন্ডারা বন্দুক নিয়ে আমেরিকার রাস্তায় নেমে পড়েছে যে আমাদের রাষ্ট্রপতি নাকি চিরকালের রাষ্ট্রপতি, নির্বাচনে হারুন জিতুন তাতে কিছু এসে যায় না। সেই ট্রাম্প, তিনি ফেব্রুয়ারি মাসে তাকে ডেকে আনা হলো, তখন নরেন্দ্র মোদী কিছু বললেন না। দিল্লিতে একটা বিরাট দাঙ্গা করা হলো। কারা দাঙ্গা করলো আমরা সবাই জানি। খোলাখুলি স্লোগান দিয়ে গলি মারো এই কথা বলে সেখানে একটা দাঙ্গা করা হলো। আর এখন সেই দাঙ্গার তদন্তের নাম করে যারা নাগরিকত্ব আন্দোলন করছিলেন, সেই সমস্ত নাগরিকত্ব আন্দোলনের কর্মী, আমাদের পার্টির নেতা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা, তাদেরকে দাঙ্গার অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে জেলে পোড়া হচ্ছে। এটা ফেব্রুয়ারি মাস। তখনও কিন্তু করোনার কথা শোনা গেল না। মার্চ মাস চলে এলো, তখন দেখছি করোনার কথা শোনা যাচ্ছে না। সবাই বলছে করোনা, কিন্তু সরকার বলছে না। কেন সরকার বলছে না? তাদের তখন অন্য হাতে কাজ। মার্চ মাসে মধ্যপ্রদেশে যে কংগ্রেসের সরকারটা ছিল, সেই সরকারটাকে আগে ভাঙতে হবে। সেই সরকারটা ভাঙার পরে, এমএলএ কেনা বেচা হওয়ার পরে 18 তারিখে নরেন্দ্র মোদী এসে বললেন করোনা। 24 তারিখে রাত্রির 8টার সময়, 24শে মার্চ রাত্রির 8টার সময় তিনি এসে বললেন 4 ঘন্টার মধ্যে গোটা দেশ বন্ধ হয়ে যাবে। ভেবে দেখুন, এত বড় একটা দেশ, 138 কোটি মানুষ, 4 ঘন্টা, মাত্র 4 ঘন্টার নোটিশে প্রধানমন্ত্রী এসে বলছেন এমন করোনা চলে এসছে যে আমাদের 4 ঘন্টার মধ্যে গোটা দেশ বন্ধ করে দিতে হবে। সৌরভ আমাদের বলছিলেন এই আমাদের পরিযায়ী শ্রমিকদের দুঃখের কথা। মোদী বললেন যে ঘরে থাকো,
মহাভারতের লড়াই 18 দিনে জেতা হয়েছিল। আর এই করোনার বিরুদ্ধে যে নতুন মহাভারত, এটা নাকি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের মানুষ 21 দিনের মধ্যে নাকি আমরা জিতে যাব। আমাদের কি করতে হবে? শুধু ঘরে থাকতে হবে। কিন্তু সেই যে আমাদের প্রবাসী শ্রমিক, পরিযায়ী শ্রমিক, আমাদের ছাত্র, বাংলার ছাত্র, বিহারের ছাত্র, যারা দিল্লিতে পড়তে গেছে, যারা রাজস্থানে পড়তে গেছে, তাদের ঘরটা তো দিল্লিতে নয়। আমাদের শ্রমিকেরা, কেউ মালদা জেলার শ্রমিক, কেউ হুগলি জেলার শ্রমিক, কেউ মুর্শিদাবাদের শ্রমিক, কেউ মেদিনীপুরের শ্রমিক, কেউ লুধিয়ানাতে কাজ করেন, কেউ নয়ডায় কাজ করেন, কেউ বেঙ্গালুরুতে কাজ করেন, কেউ চেন্নাইয়ে কাজ করেন, কেউ বম্বেতে কাজ করেন, কেউ পুনেতে কাজ করেন। তারা কাজ করতে গেছেন, ঘর বসাতে যাননি ওখানে। তারা কাজ করেন, ওখানে কিছু পয়সা অর্থ অর্জন করে সেই পয়সা ঘরে পাঠান, তাতে ঘর চলে। এখানে তারা 4 ঘন্টায় কি করে ঘরে ফিরবেন? আমরা দেখলাম সেই অদ্ভুত দৃশ্য। ভারতবর্ষের শ্রমিক হাঁটছে হাঁটছে হাঁটছে, হেঁটে 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 পুনে থেকে, আহমেদাবাদ থেকে, সুরাত থেকে ভারতবর্ষের শ্রমিক, পুরো শ্রমিক পরিবার, মা বাবা ছেলে মেয়ে সবাই মিলে তারা পায়ে হেঁটে কয়েক হাজার কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে তারা বাড়ি ফিরছেন। এই দৃশ্য 2020-তে আমরা দেখেছি। এটা করোনা কাল, এটা ভারতবর্ষের সরকার আমাদের উপহার দিয়েছে এই জিনিস। এরপরে নরেন্দ্র মোদী কি বললেন? নরেন্দ্র মোদী একটা কথা বললেন, সংকটকে সুযোগে পরিণত করতে হবে। মারাত্মক কথা। এই ভদ্রলোক এমন কথা বলেন, কথাগুলোর অর্থ আমরা বুঝি না। কথাগুলোর অর্থ বুঝতে অনেক সময় লেগে যায়। আর যখন সে কথাগুলোর অর্থ আমরা বুঝতে শুরু করি, ততক্ষণে আমরা দেখি যে একটা নতুন কোনো কথা তিনি বলছেন। আমরা কোনোদিন ভাবিনি ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী যিনি বললেন, নেতাজি বলেছিলেন যে আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। আমাদের মোদীজি তিনি বললেন যে আমাকে ভোট দাও, গদিতে বসাও, আমি তোমাদেরকে সুদিন এনে দেবো। সেই সুদিনের হাতছানিতে আমরা তাকে ভোট দিয়ে গদিতে বসালাম। কিন্তু সেই সুদিনের মানে যে এরকম ভয়ঙ্কর দুর্দিন হতে পারে, সেটা আজকে আমরা হারে হারে টের পাচ্ছি। তিনি বললেন কালো টাকা বাইরে থেকে ভেতরে আসবে, আর আমরা আজকে দেখলাম যে একটা কালো টাকা বাইরে থেকে ভেতরে এলো না, ভেতর থেকে সাদা টাকা, আমাদের ব্যাংক থেকে আমাদের পয়সার জমানো টাকা, সেটা বারবার বাইরে চলে যাচ্ছে। বাইরে থেকে ভেতরে আসছে না, ভেতর থেকে বাইরে বারবার চলে যাচ্ছে। তিনি বললেন বেটি বাঁচাও বেটি পড়াও। আমরা অদ্ভুত হয়ে খুব আনন্দে শুনলাম যে ভারতবর্ষের এই প্রথম এমন একটা সরকার, এমন একজন প্রধানমন্ত্রী যে আমাদের দেশের কোটি কোটি বাচ্চা মেয়ের কথা বলছে, তাদেরকে বাঁচানোর কথা বলছে, তাদেরকে পড়ানোর কথা বলছে, বেটি বাঁচাও বেটি পড়াও। আর আজকে আমরা দেখছি উত্তরপ্রদেশে, যেখানে ওই গেরুয়াধারী যোগী আদিত্যনাথ তিনি মুখ্যমন্ত্রী, সেই উত্তরপ্রদেশে যেখানে নাকি রাম রাজ্য কায়েম হয়ে গেছে, সেই উত্তরপ্রদেশের হাতরাসে সেখানে 19 বছরের দলিত যুবতী, তাকে গ্যাং রেপ করে তার পুরো শরীরটাকে ভেঙে দেওয়া হয়, তার জিভ কেটে দেওয়া হয়। সেই বাহাদুর মেয়ে, তিনি হাসপাতালে মৃত্যুবরণের আগে 4 জনের দুর্বৃত্তের নাম করে তিনি যান যে আমার সাথে অন্যায় করেছে। আমরা দেখি সেই উত্তরপ্রদেশের বিজেপি সরকার সেই দুর্বৃত্তদের বাঁচানোর কাজ শুরু করে, আর রাতের অন্ধকারে পেট্রোল ছিটিয়ে দিয়ে সেই 19 বছরের দলিত যুবতী তাকে জ্বালিয়ে দেওয়া হয়। এটাই নাকি রাম রাজত্বে আজকাল মানুষকে অন্তিম বিদায় জানানোর এটাই নাকি নতুন রীতি, যে পেট্রোল ছিটিয়ে দিয়ে সেখানে দলিত যুবতীকে জ্বালিয়ে দেওয়া। তো কথাগুলো একরকম, তার মানেগুলো আর একরকম। তো তিনি যখন বললেন যে সংকটকে সুযোগে পরিণত করো, তো সংকটটা তো আমরা চিনি, সংকটটা তো আমাদের, এই করোনা সংকট আমাদের, লকডাউনের সংকট আমাদের, দোকানপাট বন্ধ হয়ে গেলে সংকট আমাদের, জিনিসের দাম বেড়ে গেলে সংকট আমাদের, স্কুল কলেজ বন্ধ হয়ে গেলে সংকট আমাদের, ট্রেন বন্ধ হয়ে গেলে, বাস বন্ধ হয়ে গেলে সংকট আমাদের। সংকটটা তো আমাদের, সুযোগটা কার? সংকটকে সুযোগে পরিণত করা মানেটা কি? কার জন্য সুযোগ? সেইটা আমরা দেখলাম এই করোনা কালে। কার জন্য সুযোগ? এই সংকটের কালে আইনগুলো বদলে দেওয়া হচ্ছে। হঠাৎ করে একটা অর্ডিন্যান্স চলে এলো যে ভারতবর্ষের সমস্ত শ্রম আইন, উত্তরপ্রদেশে অর্ডিন্যান্স হলো, মধ্যপ্রদেশে অর্ডিন্যান্স হলো, যে সমস্ত শ্রম আইন 3 বছরের জন্য স্থগিত থাকবে। 3 বছরের জন্য আর কোন শ্রম আইন কাজ করবে না। ভেবে দেখুন কিরকম মারাত্মক কথা। এই শ্রম আইন কত পুরনো! যখন আমরা স্বাধীনতা পাইনি, ভারত যখন স্বাধীন হয়নি, তখন ভারতবর্ষের শ্রমিক লড়াই করেছে, তখন থেকে ভারতের কৃষক লড়াই করেছে, তখন থেকে আমরা আইনের অধিকার পেতে শুরু করেছি। 1926 সাল
1926 সালে ভারতবর্ষে প্রথম ট্রেড ইউনিয়ন করার অধিকার, সেই আইন তৈরি হলো 1926 সাল, তখনও স্বাধীনতা আসেনি, 21 বছর আগে। তখন থেকে আইন তৈরি হচ্ছে যে কাজের ঘন্টা 8 ঘন্টার বেশি মানুষ কাজ করবে না, এতক্ষণ কাজ করবে, এরপরে যদি কাজ করায় তাহলে তোমাকে ওভারটাইমের পয়সা দিতে হবে। মজুরি আইন তৈরি হচ্ছে। এই সমস্ত আইনগুলো স্বাধীনতার আগে থেকে তৈরি। আমরা সবাই ডক্টর আম্বেদকরের নাম শুনেছি। তিনি ভারতবর্ষে যে সংবিধান লেখা হয়, সেই সংবিধান লেখার জন্য যে বোর্ড তৈরি হয়েছিল, যে কমিটি তৈরি হয়েছিল, সেই ড্রাফটিং কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন। কিন্তু আম্বেদকর শুধুমাত্র সংবিধান লেখেননি। আমরা হয়তো অনেকে জানি না, 1930-এর দশকে, 1940-এর দশকে মহারাষ্ট্রে যারা সুতি কলে কাজ করতেন, যারা টেক্সটাইল শ্রমিক, সেই সমস্ত টেক্সটাইল শ্রমিকদের আন্দোলনের নেতা ছিলেন ডক্টর আম্বেদকর। কমিউনিস্টও ছিল, আর কমিউনিস্টদের পাশাপাশি তখন ডক্টর আম্বেদকর ছিলেন। তখন তার একটা পার্টি ছিল, সেই পার্টিটার নাম ছিল ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। তিনি ভারতবর্ষের শ্রমিকদের জন্য একটা পার্টি বানিয়েছিলেন। তখন থেকে শ্রম আইনের জন্য লড়াই হচ্ছে। সেই শ্রম আইনগুলো লড়াই করে শ্রমিকেরা ভারতবর্ষে যে অর্জন করেছিলেন অধিকারগুলো, সেই অধিকারগুলোকে আরো সমৃদ্ধ করার কথা। নতুন করে আরো যদি আইন করতে হয়, তো নতুন আইন পুরোনো আইনের থেকে ভালো আইন হওয়া উচিত, পুরোনো আইনের থেকে বেশি অধিকার শ্রমিকদের পাওয়া উচিত। আমরা ভেবেছিলাম যে আমাদের দেশে নতুন যে শ্রম আইন হবে, সে নতুন আইন বলবে যে ভারতবর্ষে কোনো ঠিকা শ্রমিক থাকবে না, ভারতবর্ষে যারা কাজ করবে তারা সবাই কাজের জন্য সমান পারিশ্রমিক পাবে, কাজের উপযুক্ত মূল্য পাবে, কাজের যে কাজ যেখানে আমরা করছি সেই কর্মস্থলে যথেষ্ট সম্মান থাকবে, নিরাপত্তা থাকবে, মেয়েদের জন্য থাকবে, সকলের জন্য থাকবে। এইগুলো আইন হবে আমরা ভেবেছিলাম। কিন্তু আজকে কি হচ্ছে, আইনটা পাল্টে গিয়ে হয়ে যাচ্ছে যে ভারতবর্ষে যারা পুঁজির মালিক, যারা কোম্পানির মালিক, তাদেরকে পুরো ছাড় দেওয়া হবে। যখন খুশি কারখানা থেকে যাকে খুশি বের করে দাও, যাকে চাকরিতে রাখতে ইচ্ছে হয় তাকে রাখো, যাকে বের করে দিতে ইচ্ছে হয় তাকে বের করে দাও। ফায়ার অ্যান্ড ফায়ার, এটা হচ্ছে নতুন নিয়ম ভারতবর্ষে। নিয়ম হচ্ছে যত পয়সায় যা খাটিয়ে নিতে চাও, যা বেতন দিতে চাও তাই বেতন দাও, সরকার কিচ্ছু বলবে না। তাহলে বেতনের প্রশ্নে, কাজের ঘন্টার প্রশ্নে, সময়ের প্রশ্নে, কাকে আমি কাজে রাখবো আর কাকে কাজে রাখবো না, কাকে কখন কাজ থেকে বের করে দেব, শ্রমিক ট্রেড ইউনিয়ন করতে পারবে কি পারবে না, শ্রমিক তার কোনো কথা বলতে পারবে কি পারবে না, এই সমস্ত প্রশ্নে শিব ঠাকুরের আপন দেশে এখানে আইন কানুন সর্বনেশে। এই সর্বনেশে আইন ভারতবর্ষের শ্রমিকের জন্য, ভারতবর্ষের কৃষকের জন্য। আর তাই আজকে এই ধর্মঘট। কৃষকের জন্য যে আইনগুলো তৈরি হচ্ছে, শ্রমিকের জন্য যে আইন হচ্ছে, তার মানে শ্রমিক হয়ে যাবে কৃতদাস, দাস শ্রমিক। সেই শ্রমিকের কোনো অধিকার থাকবে না, বাঁধা শ্রমিক। এমনকি ইংরেজ আমলেও, ভারতবর্ষে ইংরেজ আমলেও লড়াই করে শ্রমিকেরা যে অধিকার অর্জন করেছেন, আজকে স্বাধীন ভারতে আমাদেরই ভোটে নির্বাচিত সরকার আমাদেরই সেই অধিকারগুলো এক এক করে আমাদের থেকে কেড়ে নিচ্ছে। কৃষকের জন্য কি হচ্ছে? অদ্ভুত কথা বলা হলো যে কৃষককে স্বাধীনতা দেব, আমরা কৃষককে নাকি স্বাধীন করে দিলাম, আর কৃষকের আয় নাকি দ্বিগুণ হয়ে যাবে, চতুর্গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, প্রচুর আয় হয়ে যাবে, আর কৃষিতে নাকি উন্নয়নের বন্যা চলে আসবে। কৃষক কি চেয়েছিল? ভারতবর্ষে কৃষকের দাবি কি? ভারতবর্ষে কৃষক বলেছে কি, মোদীজি ওই যে নির্বাচনের আগে আপনি বলেন যে কৃষক সম্মান, নির্বাচনের আগে আপনি কৃষকের কাছে 500 টাকা দেন, 200 টাকা দেন, 600 টাকা দিলেন, বললেন যে ব্যাস এই আপনাদের সম্মান জানাচ্ছি 100,000 টাকা দিয়ে। পশ্চিমবাংলার শুনি কৃষক বন্ধু, কেউ বলে কৃষক বন্ধু, কেউ বলে কৃষক সম্মান। তো কৃষককে কয়েক হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি ভোটের আগে। তো ভোটের আগেই কয়েক হাজার টাকা দিয়ে কৃষকের ভোট কেনার যে ব্যর্থ প্রচেষ্টা, কৃষক বলেছে এটা দরকার নেই, আমাকে একটাই কাজ করুন, আমি আপনার কাছে ভিক্ষে চাই না। কোন সরকারের কাছে দেশের কৃষক ভিক্ষে চায় না। কৃষক কি চায়? কৃষক চায় যে তার উৎপন্ন করা ফসলের ন্যায্য দাম সরকার সেটা গ্যারান্টি করে দিক, যেটাকে বলা হয় MSP, মিনিমাম সাপোর্ট প্রাইস। যে ন্যূনতম, যেমন আমাদের শ্রমিকের জন্য ন্যূনতম মজুরি আছে, ঠিক সেই রকম কৃষকের সব ফসলের জন্য ন্যূনতম সমর্থন মূল্য, যেটা সরকার ঠিক করবে। সরকার ঠিক করবে, কত ঠিক করবে সেটাও একটা সরকারি কমিশন বলে দিয়েছে। একটা সরকারি কমিশন হয়েছিল, স্বামীনাথন কমিশন। সেই কমিশন বলেছিল যে কৃষকের কৃষি, সেই কৃষিতে অনেক খরচ বেড়ে যাচ্ছে, সারের দাম বেড়ে যাচ্ছে, জলের দাম বেড়ে যাচ্ছে, জমির দাম বেড়ে যাচ্ছে, ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, সব বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। তো কৃষিতে খরচ বেশি, খরচ বাড়ছে, কিন্তু কৃষি পণ্যের দাম বাড়ছে না।
তো সেই কমিশন বলেছিল যে কৃষিতে যে খরচ বাড়ছে, যত খরচ হবে সেই খরচের 1.5 গুণ, সেই খরচে যদি 100 টাকা খরচ হয় তাহলে 150 টাকা সেই কৃষকের উৎপন্ন ফসলের জন্য দাম নির্ধারিত হওয়া উচিত। সেই দাম নির্ধারিত কৃষক বলেছিল যে সেই কমিশন যেটা বলেছে 100 টাকা খরচ হলে 150 টাকা দাম, সেই 150 টাকা দাম এটা সরকার ঠিক করে দিক। আর সরকার যে দামটা ঠিক করবে সেই দামে যাতে কৃষকের কাছ থেকে ঠিক সময়ে সমস্ত ফসল কেনা হয়, সে বড় কৃষক হোক, ছোট কৃষক হোক, সে ভাগ চাষি হোক, লিজ চাষি হোক, সমস্ত চাষির কাছ থেকে সেই ফসল যেন সরকার কিনে নেয়, এইটা সরকার দেখুক। এইটুকু যদি সরকার করে দেয় তাহলে আর আপনাকে ওই সম্মান করতে হবে না, আমাকে মাসে 500 টাকা দিয়ে 200 টাকা দিয়ে নির্বাচনের আগে ভিক্ষা দিতে হবে না। মোদিজি কি বললেন? বললেন যে এই কাজটা কৃষকই করুক, আমরা এর মাঝে নেই, কৃষক দাম ঠিক করে দিক, কৃষক দাম ঠিক করুক, আমি স্বাধীন করে দিলাম কৃষককে। আর সেই কৃষক যে দাম ঠিক করবে সেটা কে কিনবে? সরকার কিনবে না। কোথায় বিক্রি হবে? বললেন এটার জন্য কোনো মন্ডিরও দরকার নেই, যেখানে খুশি বিক্রি করো, যেখানে খুশি বিক্রি করো। বাংলার কৃষককে বলছেন তুমি পাঞ্জাবে গিয়ে বিক্রি করতে পারো, বাংলার কৃষককে বলছেন তুমি হরিয়ানাতে বিক্রি করতে পারো, পুরো দেশটা তোমার, পুরো দেশ স্বাধীন, ভারতে পুরো তুমি স্বাধীন, তুমি বিক্রি করো। কে কিনবে? কিনবে হচ্ছে বড় বড় কোম্পানিগুলো। তো সরকার দামও ঠিক করবে না, সরকার কিনবেও না। তো কৃষককে বলা হলো তুমি স্বাধীন হয়ে গেলে। আজকে দেখুন পাঞ্জাবের কৃষক, ভারতবর্ষে কৃষির সব থেকে বেশি উন্নতি যদি হয়ে থাকে সেটা পাঞ্জাবে হয়েছে, হরিয়ানাতে হয়েছে, উত্তরপ্রদেশের পশ্চিমাংশে হয়েছে। পাঞ্জাবের কৃষক তারা সারা বছরে তাদের গড় আয় 2.5 লক্ষ টাকা। পাঞ্জাবের কৃষক, সমস্ত কৃষককে যদি মিলিয়ে দিই, ধনী কৃষক, বড় কৃষক, সমস্ত কৃষককে মিলিয়ে তাদের গড় আয় সারা বছরে দেখতে গেলে 2.5 লক্ষ টাকা, অর্থাৎ মাসে প্রায় তাদের 20,000 টাকার বেশি তাদের আয়। তো পাঞ্জাবের কৃষক তারা বললেন যে এই যে কৃষি আইনগুলো হচ্ছে, এই আইনগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে পাঞ্জাবের কৃষি ধ্বংস হয়ে যাবে, তাহলে পাঞ্জাবের কৃষক পথে বসবে। পাঞ্জাবের কৃষক, মোদীজি বলছেন কৃষক নাকি বোঝে না, কৃষককে নাকি ভুল বোঝানো হচ্ছে। তো কৃষির ব্যাপারটা বোঝার জন্য মোদীজির কাছে যেতে হবে, কৃষির ব্যাপারটা বোঝার জন্য অমিত শাহের কাছে যেতে হবে, কৃষির ব্যাপারটা বোঝার জন্য RSS এর কাছে যেতে হবে। পাঞ্জাবের কৃষক কৃষি বোঝে না, হরিয়ানার কৃষক কৃষি বোঝে না, কৃষিটা বোঝেন নরেন্দ্র মোদী, সবকিছু উনি বোঝেন, বিজ্ঞান বোঝেন, ইতিহাস বোঝেন, ভূগোল বোঝেন, কৃষি বোঝেন, সব উনি বোঝেন। তো পাঞ্জাবের কৃষক বোঝে না। গত 2 মাস ধরে পাঞ্জাবের বুকে লড়াই চলছে। পাঞ্জাবের কৃষক বলেছে যে আমরা এই কৃষি আইন মানি না। কেন বলেছে? মারাত্মক আইন হয়েছে যে কৃষি ব্যাপারটা চলে আসবে আদানি আম্বানির হাতে। ভারতবর্ষ যখন পরাধীন ছিল, আমাদের দেশে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, যখন ব্রিটিশের রাজত্ব ছিল, আমরা জানি আমাদের কৃষকদেরকে বাধ্য করা হতো নীলের চাষ করতে। তখন নীলকর সাহেবদের যুগ ছিল, নীলকর সাহেবরা আমাদের দেশের কৃষকদেরকে বাধ্য করতো তোমরা নীলের চাষ করো। চীনের কৃষকদেরকে বাধ্য করা হতো তোমরা আফিমের চাষ করো। সেই চীনের কৃষক লড়েছিল আমরা আফিমের চাষ করব না, ভারত বাংলার কৃষক, বিহারের কৃষক লড়েছিল আমরা নীলের চাষ করব না। যে চাষটা আমাদের করার ইচ্ছে, যে কাজটা করা দরকার আমরা সেই চাষটা করব, কোনো কোম্পানির কথায়, কোনো সাহেবের কথায় আমরা এখানে চাষ করব না। সেটা আমাদের স্বাধীনতার আন্দোলন। মহাত্মা গান্ধী এসেছিলেন চম্পারণে, চম্পারণ থেকে সেই সময়ে কৃষকের সত্যাগ্রহ শুরু হয়েছিল। সেটা নীল দর্পণের বাংলা, সেই নীল দর্পণের বাংলায় তখন বাংলার কৃষক তারা বলেছিল আমরা জোর করে এই চাষগুলো করব না। আজকে কৃষককে কে বলে দেবে? ওই কোম্পানি ঠিক করে দেবে কি চাষ করতে হবে, কি চাষ করতে হবে, কতটা করতে হবে, কত দাম পাওয়া যাবে, সব ঠিক করে দেবে কোম্পানিগুলো। তো কোম্পানি যদি চলে আসে, মাঝে যদি সরকার না থাকে, একটা ভেবে দেখুন, কৃষককে বলা হচ্ছে স্বাধীন। একটা দাঁড়িপাল্লা ভাবুন, একটা দাঁড়িপাল্লার একদিকে যদি কৃষক থাকে, সে পাঞ্জাবের কৃষক যদি থাকে, আমার বাংলার কৃষক তো অনেক গরিব কৃষক, আমার বাংলার কৃষক তো বিহারের কৃষক পাঞ্জাবের কৃষকের কাছে অনেক দুর্বল। সেই পাঞ্জাবের শক্তিশালী কৃষক যদি একদিকে থাকে, আর সেই দাঁড়িপাল্লার অন্যদিকে যদি আদানি থাকে, আম্বানি থাকে, সেখানে যদি গোয়েন্দা থাকে, টাটা থাকে, বিড়লা থাকে, তাহলে কৃষকের কথা কেউ শুনবে? তাহলে কৃষকের দিকে সে পাল্লাটা ঝুঁকবে? পাল্লাটা ঝুঁকে থাকবে ওই দিকে যেখানে কোম্পানি আছে, আদানি আছে, আম্বানি আছে, বড় টাকা আছে, বড় পুঁজি আছে, পাল্লাটা ওদিকে ঝুঁকে থাকবে, কৃষক কিছুই পাবে না। আইন পাল্টে দেওয়া হলো,
একটা আইন ছিল, এই যে বাজারে এখন আলুর দাম, এখানে আলুর দাম কত এখন? 50 টাকা, 50, 40 হয়ে যাবে 50 দেখতে দেখতে। পেঁয়াজের দাম 60, 70। বিহারে জিজ্ঞেস করছিলাম, লোকে নির্বাচনের সময় বলছিল 80। তো এই যে আলুর দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, কেন বাড়ছে? আলু আর পেঁয়াজের কি মাথা খারাপ হয়ে গেছে? আলু আর পেঁয়াজ কি করোনা আক্রান্ত? না, আলু পেঁয়াজের করোনা হয়নি, আলু পেঁয়াজের মাথা খারাপ হয়নি। আলু আর পেঁয়াজের যে দামটা বাড়ছে সেটার পেছনে হচ্ছে বিজেপি সরকারের আইন। আইনটা কি? ভারতবর্ষে একটা আইন ছিল, একটা আইন ছিল যেগুলো এসেনশিয়াল কমোডিটি, নিত্য প্রয়োজনীয় পণ্য, যেগুলো খাওয়ার জিনিস, নিত্য প্রয়োজনীয় কোনো খাদ্য পণ্য, সেই পণ্য নিয়ে কালাবাজারি করা যাবে না, সেই পণ্যকে নিয়ে মজুতদারি করা যাবে না, সেই পণ্যকে নিয়ে মুনাফাখড়ি করা যাবে না। সেই সমস্ত পণ্যগুলোকে নিয়ে যদি কেউ কালোবাজারি করে, সেই সমস্ত পণ্যগুলোকে জমা রেখে যদি কেউ মজুতদারি করে, সেই সমস্ত পণ্যগুলোকে নিয়ে যদি কেউ মুনাফাখড়ি করে, তাহলে আইনের চোখে সেটা অপরাধ, তারা শাস্তি পাবেন। এই আইনটাকে সংশোধন করে দেওয়া হয়েছে। এই আইনটাকে সংশোধন করে বলে দেওয়া হয়েছে যে আলু এবং পেঁয়াজ এগুলো নাকি আর নিত্য প্রয়োজনীয় জিনিস নয়। নিত্য প্রয়োজনীয় নয় মানে এগুলো বোধহয় এখন বিলাসিতা। আলু এবং পেঁয়াজ এটা আর নিত্য প্রয়োজনীয় নয়, এটা বিলাসিতা হয়ে গেছে। তো আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, তার মানেটা কি হলো? তার মানে হলো যে আলু এবং পেঁয়াজ যখন কৃষক উৎপাদন করবেন, আলু চাষি যখন আলু তার উঠবে, সেই আলুটাকে বিক্রি করে যখন তিনি দুটো টাকা পেতে চাইবেন, যখন আলুর দামটা কম থাকবে, তখন সেই আলু রিলায়েন্স কিনে নেবে, সেই আলু আম্বানি কিনে নেবে। এবং সেই আলু কত কিনে নেবে? কুইন্টাল কুইন্টাল আলু কিনে নেবে। সেই আলু কিনে ভান্ডার করে রেখে দেবে এবং তারপরে সেই আলু জমিয়ে রেখে পরে আস্তে আস্তে সেই আলু অনেক বেশি দামে বিক্রি করবে। 50 টাকা, 60 টাকা, 70 টাকা আলু বিক্রি হবে। সেই আলু আমরা কিনতে বাধ্য হব। আলু চাষি দাম পাবে না, গরিব মানুষের থালা থেকে আলু চলে যাবে, আমাদের বাচ্চারা আলুও খেতে পারবে না, পেঁয়াজও পাবে না। আলু আর পেঁয়াজের বিক্রি করে ভারতবর্ষের কিছু কোম্পানি, আদানি আম্বানি কোম্পানিগুলো, তারা ফুলে ফেপে উঠবে। এইটা হচ্ছে নতুন আইন। আলু পেঁয়াজের দাম এই নতুন আইনের ফলে বাড়ছে। আর তাই এই আইনগুলোর বিরুদ্ধে আজকে পাঞ্জাবের কৃষক লড়ছে, হরিয়ানার কৃষক লড়ছে, আজকে উত্তরপ্রদেশ লড়ছে, বাংলা লড়ছে, বিহার লড়ছে, গোটা দেশ লড়ছে। আর মোদী সরকার কি করছে? মোদী সরকার পাঞ্জাবের বিরুদ্ধে, পাঞ্জাবকে শাস্তি দেওয়ার জন্য, পাঞ্জাবে এমন অবস্থা, আমি আপনাদের বলি, পাঞ্জাবে কংগ্রেসের সরকার, পাঞ্জাবে যেটা বিরোধী পক্ষ, সেই বিরোধী পক্ষে এখন আছে আকালি দল। আকালি দল হচ্ছে বিজেপির সহযোগী দল, এনডিএ একটা অত্যন্ত পুরনো বিজেপির বন্ধু দল হচ্ছে আকালি দল। পাঞ্জাবে আরো একটা বিরোধী দল আছে, যেটা হচ্ছে আম আদমি পার্টি, যারা দিল্লিতে সরকার চালায়। পাঞ্জাবে আমরা দেখলাম যখন কৃষকের আন্দোলন শুরু হলো, আকালি দলের মন্ত্রী তিনি বললেন কৃষক খেপে গেছে, কৃষক খেপে গেছে পাঞ্জাবের, অতএব আমি আর মোদিজির মন্ত্রিসভায় থাকতে পারবো না। মোদিজির মন্ত্রিসভা থেকে আকালি দলের মন্ত্রী তিনি পদত্যাগ করলেন। শুধু আকালি দলের মন্ত্রী পদত্যাগ করেননি, বিজেপির নেতারা, পাঞ্জাবের বুকে বিজেপির এক এক করে নেতা তারা পদত্যাগ করছেন। তারা বলছেন পাঞ্জাবের কৃষককে খেপিয়ে দিয়ে, কৃষক যখন আমাদের বিরুদ্ধে খেপে গেছে, কৃষককে খেপিয়ে দিয়ে আমি বিজেপি করতে পারবো না, মাফ করবেন, বিজেপি থেকে তারা একের পর এক পদত্যাগ করছেন। পাঞ্জাবের বিধানসভায় আমরা দেখলাম 117 জনের বিধানসভা, 117 জনের বিধানসভায় 115 জন এমএলএ, 102 জন মাত্র বিজেপি এমএলএ বাইরে ছিলেন, 115 জন এমএলএ, সেখানে সরকার বিরোধী দল সবাই 115 জন এমএলএ মিলে তারা বললেন এই যে দিল্লির আইন, এই দিল্লির আইন পাঞ্জাব মানছে না, মানবে না, পাঞ্জাবে এই আইন লাগু হবে না, সেটা পাঞ্জাবের বিধানসভা একসাথে বলে দিল। এবার মোদী সরকার কি বলছে? মোদী সরকার বলছে আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। কিভাবে প্রতিশোধ নিচ্ছে পাঞ্জাবে? পাঞ্জাবে কোনো মালগাড়ি যাচ্ছে না, পাঞ্জাবে কোনো মালগাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। মালগাড়ি না ঢুকলে হবেটা কি? পাঞ্জাবে যে থার্মাল পাওয়ার প্লান্ট গুলো আছে, বাইরে থেকে কয়লা যায়, বলছে কয়লা তোমাদের এখানে যেতে দেবো না, তোমাদের এখানে কয়লা ঢুকবে না, তোমার পাওয়ার প্লান্ট বন্ধ হয়ে যাবে, গোটা পাঞ্জাব অন্ধকারে ডুবে যাবে। তুমি আরো লড়ো, বিজেপির বিরুদ্ধে লড়ো, সরকারের বিরুদ্ধে লড়ো, সরকারের বিরুদ্ধে যদি লড়াই করো
তাহলে তোমাকে ফাঁতে মারবো, তোমার বিদ্যুৎ কেড়ে নেবো, তোমার জল বন্ধ করে দেবো। আজকে পাঞ্জাব ভারতবর্ষের বুকে এই অঙ্গরাজ্য, একটা সংবিধান আছে এখনো দেশে, সেই সংবিধানে ফেডারালিজমের কথা আছে, সেই সংবিধানে রাজ্যগুলোর অধিকারের কথা আছে। পাঞ্জাবে সে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কেন কেড়ে নেওয়া হচ্ছে? কারণ পাঞ্জাবের কৃষক প্রতিবাদ করেছে। তো কৃষক প্রতিবাদ করলে গোটা রাজ্যকে শাস্তি দেওয়া হবে। আজকে বাংলা যদি প্রতিবাদ করে, বিহার যদি প্রতিবাদ করে, তখন বলবে পশ্চিমবাংলাকে আমরা আর কিছু দেব না। এই যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এর বিরুদ্ধে আজকে কৃষকের আন্দোলন, এর বিরুদ্ধে শ্রমিকের আন্দোলন, এর বিরুদ্ধে 26 তারিখের ধর্মঘট, এর বিরুদ্ধে 26-27 তারিখের দিল্লি চলো। বললেন আত্মনির্ভর। আত্মনির্ভর বললে আমরা কি বুঝি? আত্মনির্ভর কথাটা শুনলে কি মনে হয়? আত্মনির্ভর কথাটা শুনলে মনে হয় যেটা স্বাধীনতার পরে আমরা শুনেছিলাম যে ভারতবর্ষ আত্মনির্ভর হবে। তার মানেটা কি? যে ভারতবর্ষ একটা এমন সময় ছিল যে আমেরিকা থেকে গম আসতো, আমেরিকা থেকে গম এলে পরে আমাদের শ্রমিকের বাড়িতে রুটি তৈরি হতো, বাচ্চাটা রুটি খেতে পেত। তো আমেরিকা থেকে গম আসবে, তাহলে তারপরে আমাদের নির্মাণ শ্রমিকের ঘরে দুটো রুটি তৈরি হবে, বাচ্চা খেতে পারবে। এইটা ছিল আমাদের আমেরিকার উপরে নির্ভরতা। আর তখন বলা হলো আমরা আত্মনির্ভর হব। পাঞ্জাবের কৃষক, হরিয়ানার কৃষক, বাংলার কৃষক, তারা বললেন সরকার যদি একটু সাহায্য করে, আমাদের জন্য যদি সেচের জলের ব্যবস্থা করে, আমাদের জন্য যদি একটু বিদ্যুতের ব্যবস্থা করে, তাহলে আমরা আমাদের জন্য যদি ঠিক মতো সারের ব্যবস্থা করে, বীজের উচ্চ ফলনশীল বীজের ব্যবস্থা করে, তাহলে আমরা এত উৎপাদন করতে পারি আমাদের নিজেদের দেশে। ওই আমেরিকা থেকে গম আনার দরকার নেই, ওই অস্ট্রেলিয়া থেকে গম এলে তবে বাংলার ঘরে রুটি তৈরি হবে, এই নির্ভরশীলতার কোনো দরকার নেই। আমরা জানতাম যে আত্মনির্ভর হওয়ার মানে আমাদের দেশে আমরা উৎপাদন করব, আমাদের কৃষি, আমাদের শিল্প, সেই যে সমস্ত জিনিস আমরা আমাদের দেশে উৎপাদন করতে পারি সেটা আমরা আমাদের দেশেই উৎপাদন করব, আমাদের বিদেশের দিকে তাকিয়ে থাকতে হবে না। কিন্তু মোদিজি যখন বলছেন আত্মনির্ভর, সে আত্মনির্ভরতা কাকে? সে আত্মনির্ভরতা দেশের জন্য বলছেন না, আমাকে আপনাকে বলছেন। সৌরভ ঠিক বলছিল, ঠিকই বলছিল। আত্মনির্ভর মানে যে নিজেরটা বুঝে নাও, তোমার জন্য ট্রেন চলবে না, বাস চলবে না, তুমি বম্বে থেকে কি করে হুগলিতে আসবে, কন্যাগড়ে আসবে, সেটা তুমি পায়ে হেঁটে নিজেরটা নিজে বুঝে নাও। তো আত্মনির্ভর মানে হচ্ছে সরকার তোমার জন্য কিছু করবে না, নিজেরটা নিজে বুঝে নাও। এইটা হচ্ছে যখন নরেন্দ্র মোদী বলেন আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর বাংলা, তার মানে হচ্ছে তোমার জন্য সরকার কিছু করবে না, তুমি নিজেরটা নিজে বুঝে নাও। তোমার আজকে ডিগ্রি আছে, চাকরি পাবে পাবে না, সরকার কিচ্ছু বুঝবে না, সরকার কিচ্ছু জানে না। তুমি কৃষক, তুমি ফসলের দাম চাইছো, নিজেরটা নিজে বুঝে নাও, কে কিনবে বুঝে নাও, সরকার কিচ্ছু বুঝবে না। সরকার কি বুঝবে? সরকার শুধু বুঝবে আদানির সম্পত্তি বাড়ছে কি বাড়ছে না, আম্বানির সম্পত্তি লাফিয়ে লাফিয়ে বাড়ছে কি বাড়ছে না, আদানি আম্বানির সম্পত্তি বাড়ুক, এইটা সরকার বুঝবে। সরকার শুধু বুঝবে যে ওই বিদেশি কোম্পানিগুলো যারা আসছে ভারতবর্ষের বুকে, তারা ভারতবর্ষের বুকে সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না, সরকার এটা বুঝবে। আর বাকি কিচ্ছু সরকারের বোঝার দরকার নেই। আজকে রেলে আমরা কোনোদিন শুনেছি, কোনোদিন ভেবেছি যে রেলের প্রাইভেটাইজেশন হয়ে যাবে, রেল কোম্পানিটা বেসরকারি হাতে উঠে যাবে? আমার বাবা রেলে চাকরি করতেন, আমি রেলের পরিবারের মানুষ। আমরা জানতাম তখন রেলে যারা চাকরি পান, একবার যদি চাকরি পায় কেউ 25 বছর বয়সে, 30 বছর বয়সে, একটা রেলের পার্মানেন্ট চাকরি পাওয়া মানে আগামী 30 বছর কিছু ভাবতে হবে না। 30 বছর রেলে চাকরি করব, রেলের কোয়ার্টার পাবো, বাচ্চারা রেলের স্কুলে পড়বে, কেউ অসুস্থ হলে রেলের হাসপাতালে চিকিৎসা হবে, আর তারপরে রিটায়ারমেন্টের পরে রেলের কাছ থেকে পেনশন পাবো। একটা স্থায়ী চাকরি, একটা নিরাপদ চাকরি, অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ভাবতে হবে না, বাচ্চাদের পড়ানোর জন্য ভাবতে হবে না। এইটা ছিল রেলের চাকরি। আর এই রেলের চাকরি কি হবে? রেল যখন আদানির হাতে চলে যাবে, রেল যখন আম্বানির হাতে চলে যাবে, যখন প্রাইভেট গাড়ি চলতে শুরু করবে। আমার বাবা যখন রেলে চাকরি করতেন সেই সময় শুনতাম রেলে কত লোক আছে, 25 লক্ষ লোক কাজ করে, 30 লক্ষ লোক কাজ করে। ভারতবর্ষের সব থেকে বেশি লোক রেলে কাজ করে, সব থেকে বড় এমপ্লয়ার। আজকে রেলে কত কাজ করে? কংগ্রেসদের যখন জিজ্ঞেস করি তখন তারা বলে এখন 12 লক্ষ কাজ করে, হয়তো আরো কমে গেছে, আগামী দিনে এটা হয়ে যাবে 8 লক্ষ, 6 লক্ষ। তাহলে রেলের চাকরি হবে না। তো রেলের চাকরি না হলে কি হবে? আজকে বিহারের বুকে আপনারা জানেন বিহারে যে নির্বাচনটা হলো, এবং সেই নির্বাচনে আমরা অনেকদিন পরে একটু ভালো ফল করতে পেরেছি। অনেক বাংলার কংগ্রেসরা উৎসাহিত যে বিহারের বুকে সিপিআইএম এর 12টা সিট পেয়েছে, সিপিএম 2টো সিট পেয়েছে, সিপিআই 2টো সিট পেয়েছে। বিহারের বুকে আমরা সিট পেয়েছি, সেটা শুধু বড় কথা না, বড় কথা হচ্ছে
বিহারে যখন নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আমরা একটা দারুণ জিনিস দেখলাম। আমরা একটা দারুণ জিনিস দেখলাম যে সেখানে সেই নির্বাচনে মানুষের যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো নিয়ে আমরা সারা বছর লড়াই করি, চাকরির দাবিতে লড়াই করি, সমান কাজের জন্য সমান বেতন তার জন্য লড়াই করি, আমাদের যারা রন্ধন কর্মী মেয়েরা যারা আমাদের বাচ্চাদের স্কুলে রান্না করে খাওয়ান তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয় তার জন্য লড়াই করি, আমাদের আশা বোনেরা যারা পোলিওর টিকা দেন বাচ্চাদের, যারা এই করোনা কালে কোনো পিপিই কিট ছাড়া প্রাণের ঝুঁকি নিয়ে করোনা রোগীর সেবা করেছেন, সেই সমস্ত আশা কর্মীরা তারা যাতে একটা কাজের স্বীকৃতি পান, সম্মান পান, তার জন্য লড়াই করি। আমাদের এই যে লড়াইয়ের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো নির্বাচনে হারিয়ে যায়। নির্বাচন যখন হয় তখন এই প্রশ্নগুলো উবে যায়, অন্য কোনো প্রশ্ন চলে আসে। যেটা লোকসভা নির্বাচন আমরা দেখলাম, হঠাৎ নির্বাচনের আগে একটা পুলওয়ামা হয়ে গেল, আর পুলওয়ামাটা হয়ে গেল নির্বাচনের প্রশ্ন। বিহারের বুকে সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে এবারে বিহারের মানুষ ঠিক করেছিলেন যে এদিক ওদিকের কোনো কথায় নির্বাচন হবে না, নির্বাচনটা হবে আমাদের জীবনের দাবিগুলো নিয়ে। বিহারের যুবকেরা ঠিক করেছিল, আমরা তখন বলেছিলাম যে 10 লক্ষ লোকের চাকরি, শুধু রোজগার নয়, 10 লক্ষ লোকের স্থায়ী সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। তখন বিজেপি প্রথমে বলল কোথেকে দেবে, 10 লক্ষ কোথা থেকে দেবে, টাকা কোথায়? তারপরে যখন তারা দেখলো যে নির্বাচন যত এগিয়ে আসছে, ওই যুবকেরা তারা আর ভবি ভুলবে না, তারা বলছে আমরা চাকরি ছাড়া আর কিচ্ছু বুঝি না, অন্য কিচ্ছু বুঝি না, জাত পাত কিচ্ছু বুঝি না, ধর্ম বুঝি না, চাকরি বুঝি, চাকরি চাই, চাকরি ছাড়া ভোট দেবো। তখন তারা বললো যে 10 লক্ষ না, আমরা 19 লক্ষ দেবো, বলে আমরা 19 লক্ষ চাকরি দেবো। এই যে বিহারের নির্বাচনটা হলো, আমি বিহারের যুবকদের সালাম করি, বিহারের মেয়েদের সালাম করি, বিহারের গরিব মানুষকে বারবার সালাম করি যে মানুষের কি শক্তি, সেই শক্তি তারা দেখিয়ে দিল। মানুষ বলছে আমার জমি চাই, মানুষ বলছে আমার একটা পাকা বাড়ি চাই। ওই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই আবাস যোজনায় কিছু টাকা দাও, আর সেই টাকার অর্ধেক টাকা চলে যায় ঘুষে, কমিশনে চলে যায়। ওই যে শৌচালয়ের নামে কিছু টাকা দাও, সেই টাকায় কোনো শৌচালয় তৈরি হয় না, আর সেই টাকা চলে যায়। তো আমরা চাই যে আমার মাথার উপর একটা পাকা ছাদ থাকুক, একটা পাকা বাড়ি থাকুক, সেখানে বিদ্যুৎ থাকুক, সেখানে জল থাকুক। বিহারের সরকার একটা স্লোগান দিয়েছিল, সেখানে স্লোগান দিয়েছিল যে নল থেকে জল আসবে, প্রত্যেক বাড়িতে নাকি নল থেকে জল আসবে। লোকে দেখলো কোথাও নল আছে তো জল নেই, আর জল আছে তো নল নেই, এই যে ব্যাপারটা দেখা গেল। তো মানুষ বলেছিল আমাদের চাই, ঘরে পানীয় জল চাই, বিদ্যুৎ চাই, আবার বাঁকা বাড়ি চাই। তখন যোগী আদিত্যনাথ এসে তাদেরকে গল্প শোনাচ্ছিলেন। মানুষ বলছে আমার বিহারের বুকে জমি চাই, বিহারের বুকে পাকা বাড়ি চাই। তখন বিহারের মানুষকে তিনি গল্প শোনাচ্ছেন যে নরেন্দ্র মোদী আর্টিকেল 370টাকে শেষ করে দিয়ে এখন কাশ্মীরের ব্যবস্থা করে দিয়েছে, তোমরা সবাই কাশ্মীরে গিয়ে জমি কিনতে পারো, আর কাশ্মীরে জমি আর কাশ্মীরে বাড়ি বানাতে পারো, কাশ্মীরে ফ্ল্যাট করতে পারো। আমরা বাংলায় একটা কথা বলি যে বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে। এই যে হাইকোর্ট দেখানোর কাজটা এখানে, যে বলে বিহারে জমি চাইছো, বিহারে তুমি বাড়ি চাইছো, আপনাকে কাশ্মীরের গল্প শুনিয়ে দেবে, আপনাকে অযোধ্যার গল্প শুনিয়ে দেবে। মন্দির, ভারতবর্ষ মন্দিরের দেশ, মসজিদের দেশ, এত শয়ে শয়ে হাজারে হাজারে মন্দির মসজিদ আছে, আর একটা মন্দির তৈরি হচ্ছে রাম মন্দির। তো যোগী আদিত্যনাথ এসে বললেন মন্দিরটা হয়ে গেলে আপনাদেরকে বিনা পয়সায় দর্শন করিয়ে দেবো। তো বিনা পয়সায় মন্দির দর্শন করিয়ে দেবে, কাশ্মীরে জমি দেখাচ্ছে, কাশ্মীরে ফ্ল্যাট দেখাচ্ছে। বিহারের মানুষ বলেছে এই সমস্ত ছেড়ো কথা বুঝি না, এই সমস্ত কথায় ভোট দেব না, এই কথায় চিড়ে ভিজবো না, আমাদের চাকরি চাই, আমাদের বাড়ি চাই, আমাদের খাদ্য চাই, আমাদের অধিকার চাই। আর তার জন্য তারা ভোট দিয়েছে, তার জন্য তারা ভোট দিয়েছে। আর তাই আমি আপনাদেরও বলবো, এই যে আমরা যে আন্দোলনটা করছি, এই যে ধর্মঘট, এই যে চাকরির দাবি, আজকে চাকরি চলে যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, চাকরি হারিয়ে যাচ্ছে। চাকরি হারানো মানে কাদের চাকরি হারাচ্ছে? চাকরি হারানো মানে শুধু ওই পরিযায়ী শ্রমিকদের কাজ হারিয়ে গেছে তা না। চাকরি হারানো মানে ব্যাপারটা শুধু এটা নয় যে ট্রেন তো চলছে না, ট্রেন যখন চলছে না তারা হকার করতে গিয়ে বিক্রি করবে। ট্রেন যখন চলছে না তাহলে রেল স্টেশনের প্ল্যাটফর্মে যিনি চা বিক্রি করেন তার চাটা কে খাবে? সেই চা তো চলে গেছে। যদি স্টেশন না খোলা থাকে, প্ল্যাটফর্মের লোক যদি না থাকে, ট্রেন যদি না চলে, তাহলে ট্রেনকে ঘিরে যে হকার, ট্রেনকে ঘিরে যে বাজার, ট্রেনকে ঘিরে যে আমাদের চায়ের দোকান, সেগুলো বন্ধ। কিন্তু শুধু এই চাকরি যায়নি, শুধুমাত্র এইটুকু যায়নি। যারা চাকরি যাদের কাছে ছিল, যাদের কাছে মাস মাইনের চাকরি ছিল, 6 বছর চাকরি করলে পরে বছরে এত টাকা পাবো, মাসে এত টাকা পাবো, যারা লক্ষ লক্ষ টাকাও বেতন পেতেন, আমাদের পড়াশোনা করা ইঞ্জিনিয়ার, কম্পিউটারের থেকে শুরু করে আইটি প্রফেশনাল, তাদের কাছে খোঁজ দিয়ে দেখুন সেই চাকরিও চলে যাচ্ছে।
সেই চাকরিও চলে যাচ্ছে, কয়েক কোটি চাকরি চলে গেছে সিএমআই বলছে। আর যাদের চাকরি আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, তাদেরকে কোম্পানি বলছে কাজ করতে হলে করো, আগে 50,000 টাকা পেতে কাল থেকে 30,000 টাকা পাবে। 30,000 টাকা যদি কাজ করতে হয় করো, নাহলে বাড়ি চলে যাও, নাহলে বাড়ি চলে যাও। তবে এই যে অবস্থাটা তৈরি করে দেওয়া হলো, যেখানে শ্রমিকের কোনো অধিকার নেই, শিক্ষিত মানুষের কোনো অধিকার নেই, আর নতুন শিক্ষানীতিতে বলছে শিক্ষারই অধিকার নেই। যারা শিক্ষা পেয়েছিল তাদের অধিকার নেই, তাদের চাকরি নেই। আর নতুন শিক্ষানীতি বলছে যে তোমাকে আমি শিক্ষাই আর দেবো না। শিক্ষাটা কি হবে? সরকারি শিক্ষা চলবে না, বেসরকারি শিক্ষা হবে। বিশ্ববিদ্যালয় বিদেশি বিশ্ববিদ্যালয়, স্লোগান আত্মনির্ভর ভারত, আর বিশ্ববিদ্যালয় হবে বিদেশি বিশ্ববিদ্যালয়, তারা ভারতবর্ষে আসবে। শিক্ষা স্বাস্থ্য এগুলো ব্যবসা হবে। শিক্ষা নিয়ে ব্যবসা, স্বাস্থ্য নিয়ে ব্যবসা, সেখানে আসবে বড় বড় কোম্পানি, সেই সমস্ত কোম্পানিগুলো পয়সা মুনাফা লুটবে। আমরা কি জানতাম, আমরা কি ভাবতাম? আমরা জানতাম শিক্ষা মানে আমার অধিকার, স্বাস্থ্য মানে আমার অধিকার, সমস্ত মানুষ সেটা পাবে, শিক্ষা পাবে, স্বাস্থ্য পাবে। আম্বেদকর বলেছিলেন শিক্ষিত হও, কারণ গরিব মানুষের জন্য তাকে যদি বেঁচে থাকতে হয়, গরিব মানুষকে যদি সমাজে একটু উন্নতি করতে হয়, তাহলে আপনার কাছে আর কিছু নেই, আপনার কাছে জমি নেই, আপনার কাছে কোনো পৈতৃক সম্পত্তি নেই, আপনার কাছে শুধু এইটুকু আছে যে ভাই আমার বাচ্চাটা যদি একটা স্কুলে ভর্তি হতে পারে, একটু পড়াশোনা করতে পারে, পরীক্ষায় পাশ করতে পারে, একটা ডিগ্রি পায়, শিক্ষা অর্জন করতে পারে, তাহলে শিক্ষা দিয়ে সে একটু এগোবে, আর কিচ্ছু নেই। কিন্তু সেই যে শিক্ষার জায়গাটা সেটা কেড়ে দিচ্ছে, সেই জায়গাটা কেড়ে দিচ্ছে উচ্চ শিক্ষা। গরিবের ঘরের ছেলে পাবে না, তারা পাবে না শিক্ষা। এমন ভাবে সেই শিক্ষা যখন প্রাইভেট শিক্ষা হয়ে যাবে, সেখানে বড় বড় কোম্পানি চলে আসবে, সেই বিশ্ববিদ্যালয়ের এমন ফিস তৈরি হবে যে সাধারণ ঘরের ছেলে মেয়ে সে আর কলেজে পড়তে পারবে না, সে আর ইউনিভার্সিটিতে যেতে পারবে না, সে আর কোনোদিন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না। তাহলে এই শিক্ষাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই এমন একটা সময়ে গোটা দেশে এই করোনা কালে একটা সরকার আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সরকার তার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর সেই যুদ্ধের বিরুদ্ধে আমাদেরকে আজকে বেঁচে থাকার জন্য লড়তে হচ্ছে। আমার মনে হয় পশ্চিম বাংলা মানুষ লড়তে জানে, বাংলার মানুষ লড়তে জানে, এবং আগামী দিনগুলো বেশ কঠিন সময়। আমি দেখছিলাম যখন বিহারে নির্বাচন হচ্ছে, পাঞ্জাবের কৃষক বিহারের দিকে তাকিয়েছিল। পাঞ্জাবের কৃষক ভেবেছিল যে বিহারে যদি এই সমস্ত লোকেরা আমরা মিলে আমরা যদি বিজেপিকে আটকে দিতে পারি, তাহলে বিজেপি একটা ধাক্কা খেলে পড়ে, পাঞ্জাবের কৃষক তারা খুশি হতেন। আমাদের দুঃখ যে বিহারের বুকে আমরা লড়াইটা করলাম, কিন্তু সেই লড়াইটা তো শেষ রক্ষা হয়নি, আবার সেখানে সেই বিজেপির সরকার চলে এসছে। সেই যে বিজেপির সরকার চলে এসছে, তারা মিথ্যে কথা বলছে। তারা বলছে বিহারের নির্বাচনে বিহারের নির্বাচনে যে ভোটটা, এটা নাকি মোদির পক্ষে। এটা মোদির পক্ষে ভোট ছিল না, এই ভোটটা ছিল যে কোনো রকমে কিছু চুরি করে সেই সরকারটা বেঁচে গেছে, কোন রকমে 12,000 ভোট বেশি পেয়ে, কয়েকটা সিট বেশি পেয়ে সরকারটা বেঁচে গেছে। কিন্তু ওরা মিথ্যে কথা বলে। ওরা বলে যখন উত্তরপ্রদেশে নির্বাচন হলো সেই নোট বাতিলের পরে, আর সেই নির্বাচনে যখন বিজেপি জিতে গেল, তো ওরা বললো নোট বাতিলকে মানুষ সমর্থন করে দিয়েছে। উত্তরপ্রদেশের চুনায় নির্বাচনে নাকি মানুষ নোট বাতিলকে সমর্থন করে তার পক্ষে ভোট দিয়েছে। একইভাবে ওরা বলছে বিহারে নাকি সবকিছু সমর্থন, লকডাউনকে নাকি বিহারের সেই প্রবাসী শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তারা নাকি লকডাউনের সমর্থন করে ভোট দিয়েছে। তো আমরা জানি যে বাংলার বুকে সেই সময় যখন বিহারে নির্বাচন হচ্ছে, অমিত শাহ এখানে এসে তিনি দাপিয়ে যাচ্ছেন, বলে গেলে আমরা এবারে ক্ষমতায় আসছি, আমরা 200 সিট নেব পশ্চিম বাংলায়। বাংলা দখল করার জন্য বিজেপি আসছে। আর এই বাংলা দখল করার জন্য যে বিজেপি আসছে, আমরা জানি যে পশ্চিম বাংলা এটা হতে দেবে না। বাংলার মানুষ তারা জানেন, বাংলার মানুষ এটা বোঝেন। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে এই যে মোদী সরকার কৃষকের বিরুদ্ধে, শ্রমিকের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে, মেয়েদের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, সেই যুদ্ধ ঘোষণায় পশ্চিম বাংলার মানুষের সায় নেই। ওরা এসে বাংলার মানুষকে বলছে হিন্দু বিপন্ন, হিন্দু বিপন্ন। হিন্দু বিপন্ন মানেটা কি? বিপন্ন, হিন্দু বিপন্ন, ঠিক কথা। কে বিপন্ন? কৃষক বিপন্ন। সেই কৃষক, এই ভারতবর্ষের লক্ষ লক্ষ কৃষক, তারা কোন ধর্ম মানেন? তারা হিন্দু ধর্ম মানেন। হিন্দু কৃষক বিপন্ন। সে হিন্দু কৃষক কেন বিপন্ন? সে হিন্দু কৃষক কোন মুসলমানদের জন্য বিপন্ন না,
সে হিন্দু কৃষক বিপন্ন, কারণ আদানি আম্বানির হাতে মোদী সরকার কৃষিটা তুলে দিচ্ছে। আলু পেঁয়াজের দাম বাড়ছে, তাতে হিন্দু গরিব মানুষ বিপন্ন। আলু পেঁয়াজের দাম এই জন্য বাড়ছে না যে মুসলমানেরা হঠাৎ প্রচুর আলু আর পেঁয়াজ খেতে শুরু করে দিয়েছে, তা নয়। আলু পেঁয়াজের দাম বাড়ছে ওই মোদী সরকারের আইনটার জন্য। হিন্দু শ্রমিক বিপন্ন, কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অধিকাংশ শ্রমিক তারা হিন্দু, তারা মুসলিমদের কারণে বিপন্ন হচ্ছেন না, তারা বিপন্ন হচ্ছেন মোদী সরকারের এই নীতিগুলোর জন্য। হিন্দু ছাত্র যুবক আজকে তারা চোখে অন্ধকার দেখছে, তার সামনে ভবিষ্যৎ নেই। অধিকাংশ যারা ছাত্র যুবক তারা অধিকাংশ হিন্দু, তারা বিপন্ন। তার কারণ এই সরকারের শিক্ষা নীতিটা, এই শিক্ষা 12টা বাজাচ্ছে। এবং এই কারণে এই কথাগুলো আমাদের যে বিপন্নতা, আজকে আমাদের এই যে বিপন্নতা, আমাদের সামনে চাকরি নেই, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমাদের জমি নেই, আমাদের কৃষি বিপন্ন, আমাদের শিল্প বিপন্ন, আমাদের শিক্ষা বিপন্ন, আমাদের চিকিৎসা নেই, আমাদের স্বাস্থ্য বিপন্ন, সেই বিপন্নতাটাকে হিন্দু মুসলিম করে দিচ্ছে। আর এইটা করে ভাবছে বাংলার বুকে, পশ্চিম বাংলায় এসে আমরা এখানে বাংলার মানুষকে বোকা বানাবো। তাই আগামী দিনগুলোতে আমাদের খুব সতর্ক থাকতে হবে, লড়তে হবে, আমাদের ঐক্য বজায় রাখতে হবে। এবং এই পশ্চিম বাংলার বুকে এই বিজেপিকে রোখার জন্য আমরা আপনাদেরকে বলবো যে দাবিগুলোকে নিয়ে ধর্মঘট, যে দাবিগুলোকে নিয়ে কৃষকের আন্দোলন, যে দাবিগুলোকে নিয়ে শ্রমিকের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, এই দাবিগুলোকে নিয়ে বিহার আমাদের দেখিয়ে দিল। এই দাবিগুলোকে নিয়ে যদি আমরা লড়তে পারি নির্বাচনে, তাহলে আমাদের এই দাবিগুলো, আমাদের এই কথাগুলো নির্বাচনে এগুলোই হবে সব থেকে বড় ইস্যু। সেখানে এদিক ওদিকের গল্প বলে আমাদের কাছ থেকে কেউ ভোট দিতে পারবে না। তো নির্বাচনটাও আপনারা লড়ুন, এই দাবিগুলো নিয়ে লড়ুন। এবং পশ্চিম বাংলার বুকে এই যে বিজেপির বিপদ আসছে, বিজেপি মানে বিপর্যয়, মোদী সরকার মানে বিপর্যয়, আর্থিক বিপর্যয়, সামাজিক বিপর্যয়, রাজনৈতিক বিপর্যয়, একের পর এক বিপর্যয় আসছে। আর তাই সেই বিপর্যয় ঠেকাবে, বাংলা ঠেকাবে। বিহার চেষ্টা করেছিল, প্রায় সফল হয়েও আমরা একটুর জন্য সফল হতে পারিনি। যে কাজটা বিহারে অসম্পূর্ণ থেকে গেছে, বাংলার মানুষ সেটা অবশ্যই সম্পূর্ণ করবেন, আসামের মানুষ সেটা সম্পূর্ণ করবেন। এবং বিজেপিকে ক্ষমতাচ্যুত করে আজকে কৃষকের হাতে জমি ফিরিয়ে দেওয়ার কাজ, শ্রমিকের হাতে কাজ ফিরিয়ে দেওয়ার কাজ, শ্রমিকের আইন রক্ষা করার কাজ, ছাত্রদের শিক্ষা রক্ষা করার কাজ সরকারকে বাধ্য করব আপনার। এবং বিহারের একটা কথা বলে শেষ করি, বিহারে আমরা সরকারটা পাল্টাতে পারিনি, কিন্তু একটা জিনিস পেরেছি। আমরা কি পেরেছি? যে আজকে বিজেপি যেটা চাইছে কি ভারতবর্ষে একদলীয় শাসন হোক, একদলীয় শাসন, একটাই দল থাকবে বিজেপি, আর কোন দল থাকবে না ভারতবর্ষের বুকে। একটাই সরকার থাকবে, একটাই নীতি থাকবে, একটাই আরএসএস থাকবে, আর কিচ্ছু হবে না। আমরা যত মত তত পথের দেশের লোক, আমরা যত মত তত পথের বাংলায়, আমরা জানি সবাই একসাথে মিলেমিশে থাকে। তো বিজেপি যেটা চেয়েছিল একটা দল, সেখানে কোনো বিরোধী পক্ষ থাকবে না, সেইখানে বিহার সেই বিরোধী পক্ষ শূন্য গণতন্ত্র, কংগ্রেস মুক্ত ভারত থেকে শুরু করে আজকে বিরোধী পক্ষ শূন্য গণতন্ত্র যে কথা তারা বলছিল, সেইখানে বিহারের মানুষ একটা শক্তিশালী বিরোধী পক্ষকে নির্বাচিত করেছে। এবং সেই শক্তিশালী বিরোধী পক্ষ আপনারা দেখলেন যে বিহারে একটা অদ্ভুত জিনিস হলো, একজন মানুষকে বলা হলো যে ইনি শিক্ষামন্ত্রী, একজনকে শিক্ষামন্ত্রী শপথ দিয়ে দেওয়া হলো। যাকে শিক্ষামন্ত্রী শপথ দেওয়া হলো, দেখা গেল তিনি একজন দুর্নীতিগ্রস্ত, বিধায়ক। তার উপরে বিরাট অভিযোগ যে তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং তিনি যখন কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে সমস্ত যাদেরকে চাকরি দেওয়া হয়েছে সেখানে বিরাট কেলেঙ্কারি হয়েছে। তিনি সেই কেলেঙ্কারির নায়ক, তিনি সেই কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত। এবং সেই কেলেঙ্কারির জন্য তাকে এমনকি জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের পার্টি তারা সাসপেন্ড করেছিল কিছুদিন আগে। ওরা ভেবেছিল যে মানুষ করোনাকালে সব ভুলে গেছে, মানুষেরা কিছু মনে নেই, আর তাই বাস একে আবার শিক্ষামন্ত্রী বানিয়ে দাও। আমরা দেখলাম যে বিহারের মানুষ প্রথম দিন থেকে এমন প্রতিবাদ করলেন, আমরা সবাই মিলে প্রতিবাদ করলাম। 3 দিনের মধ্যে সেই শিক্ষামন্ত্রীকে তাকে পদত্যাগ করতে হয়েছে, নরেন্দ্র মোদীকে পিছু হটতে হয়েছে, নীতিশ কুমারকে পিছু হটতে হয়েছে বিহারের বুকে। এইটা হচ্ছে মানুষের শক্তি, এইটা হচ্ছে বিরোধী পক্ষের শক্তি, এইটা হচ্ছে ভোটের শক্তি। তাই পশ্চিমবাংলার বুকে আপনাদের আমি বলবো যে এই শক্তি, আমাদের যে শক্তিটা আছে, এই শক্তিটা ঠিকভাবে প্রয়োগ করুন, এই শক্তিকে আরো সংগত করুন, আর বাংলার বুকে রুখে দাঁড়ান, বাংলার বুকে রুখে দাঁড়ান, বাংলার বুকে বামপন্থীদের শক্তিশালী করুন, আবার বাংলার বুকে লাল পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরুন। বাংলার বুকে ওই বিহারে যেরকম সিপিআইএমএল কে সুযোগ দিয়েছে বিহারের মানুষ, বাংলার বুকে বলবো যে আমাদেরকে সুযোগ দিন,
বাংলার বুকেও ছাত্রদেরকে সুযোগ দিন, নতুন প্রজন্মকে সুযোগ দিন, যারা ছাত্র আন্দোলনের কর্মী, যুব আন্দোলনের কর্মী, শ্রমিক আন্দোলনের কর্মী, যে মহিলারা, যে বোনেরা এই মাইক্রো ফিন্যান্সের জুলুমবাজির বিরুদ্ধে এই লকডাউনের সময় আন্দোলন করছেন, তাদেরকে সুযোগ দিন, রাজনীতির এজেন্ডাটা পাল্টে দিন, চেহারাগুলো পাল্টে দিন, নতুন শক্তিকে তুলে ধরুন। পশ্চিমবাংলার বুকেও আমরা বিজেপিকে রুখে দেব। পশ্চিমবাংলার বুকেও যে তৃণমূলের যে অপশাসন চলছে, সেই অপশাসনের বিরুদ্ধেও মানুষ রুখে দাঁড়াবে। বাংলার বুকে গণতন্ত্র সুরক্ষিত থাকবে, বাংলার বুকে আমাদের সকলের একসাথে মিলেমিশে থাকার অধিকার সেটা আমাদের বজায় থাকবে, এবং সেখানে লাল পতাকা গণতন্ত্র নিয়ে মানুষের পাশে থাকবে। এই কথা বলে আপনাদের সকলের কাছে আবেদন জানিয়ে আগামী 26 তারিখের ধর্মঘটে, এই ধর্মঘট যেন শুধু শ্রমিকের ধর্মঘট না হয়, এই আন্দোলন যেন শুধু কৃষকের আন্দোলন না হয়, এটা যেন মানুষের ধর্মঘট হয়ে উঠতে পারে, এটা যেন আমাদের সকলের জীবনের ধর্মঘট হয়ে উঠতে পারে, সেই আবেদন আপনাদের কাছে জানাবো। আজকে এই যে আমরা বেসরকারিকরণের বিরুদ্ধে লড়ছি, একটা সময় ছিল আমরা মনে করতাম ওটা ট্রেড ইউনিয়নের ব্যাপার, ওটা ওদের মাথা ব্যথা, যারা সরকারি চাকরি করে তাদের মাথা ব্যথা, সেই সরকারি চাকরিটা চলে যাবে তাই লড়ছে। আজকে মানুষ বুঝতে পারছে, আজকে মানুষ বুঝতে পারছে বেসরকারিকরণ মানে সেটা শুধু সরকারি চাকুরিদের মাথা ব্যথা নয়। বেসরকারিকরণ যদি বাড়ে তাহলে জিনিসপত্রের দাম বাড়বে, বেসরকারিকরণ যদি বাড়ে তাহলে আমাদের শিক্ষা স্বাস্থ্যের অধিকার চলে যাবে। বেসরকারিকরণ মানে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া, বেসরকারিকরণ মানে গরিব মানুষকে তার সমস্ত অধিকার কেড়ে নিয়ে বঞ্চিত করা। আর তাই এগুলো আলাদা করে শ্রমিকের শুধু প্রশ্ন নয়, এটা শুধু কৃষকের প্রশ্ন নয়, এটা আমাদের সকলের প্রশ্ন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, ঠিক যেভাবে বিহারের মানুষ নির্বাচনটাকে একটা গণ আন্দোলনে পরিণত করেছিলেন, আমরা এই 26 তারিখের ধর্মঘটকে একটা গণ আন্দোলনে পরিণত করি। আমাদের সকলের ধর্মঘট সরকারকে বাধ্য করুক এই সমস্ত আইনগুলোকে প্রত্যাহার করতে, আমাদের সকলের ধর্মঘট কৃষকের মুখে হাসি ফিরিয়ে দিক, আমাদের সকলের ধর্মঘট আমাদের ছাত্র যুবদের মধ্যে আশার সঞ্চার করুক, আমাদের সকলের সম্মিলিত প্রতিবাদ ভারতবর্ষের শ্রমিককে শক্তি যোগান। এই কথা বলে আপনাদের সকলকে শুভরাত্রি জানিয়ে, শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। আমার পক্ষ থেকে